প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের পর্বটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। গণমাধ্যমের প্রধান শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি বিশ্লেষণের নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে সম্মানিত অতিথি হয়ে রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক এবং বিশ্লেষক জনাব নোমান মোহাম্মদ। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ। তো প্রথমেই সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আমরা আলোচনা শুরু করছি। প্লিজ। আমার দেশ, হাসিনার চুক্তি নিয়ে বিপাকে সরকার, ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া। জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক 26শে জুন। উচ্চ আদালতের স্থগিতাদেশ, খেলাপি দেখানো যাচ্ছে না 1,82,000 কোটি টাকা। মানব জমিন, আলোচনায় সমন্বিত পানি ব্যবস্থাপনা, প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা মহাপরিকল্পনায় জোর। ভিনিসিয়াসে উজ্জ্বল ব্রাজিল, স্থানীয় নির্বাচনে দ্বৈত কৌশলে জামায়াত এনসিপি। আমাদের সময়, 10 ব্যাংকেই খেলাপি ঋণের 74%, হেসে খেলে জিতল ব্রাজিল। কালবেলা, শিক্ষক কর্মচারী নিয়োগ পদোন্নতি মামলায় ঝুলছে, তুরস্ককে হারিয়ে নকআউট আশায় প্যারাগুয়ে। দেশ রূপান্তর, মালয়েশিয়া ও চীনকে কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী, 2 দেশ সফরে আজ ঢাকা ছাড়ছেন। জয় জয় দিন, প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে অর্থনৈতিক ডিপ্লোম্যাটিক পরীক্ষা। সময়ের আলো, ফের বন্ধ হরমুজ প্রণালী, লেবাননে ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরানের পদক্ষেপ। দৈনিক সংগ্রাম, খুলনায় 11 দলের বিভাগীয় সমাবেশে ডাক্তার শফিকুর রহমান আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিন। আগামীর সময়, ছাগলছানা বাঁচাতে প্রাণ গেল বাবা ছেলে সহ 4 জনের, সেপটিক ট্যাঙ্কে পড়ে মৃত্যু হয়েছে। দৈনিক করতোয়া, জাতিসংঘের আবদার, রোহিঙ্গাদের জন্য আরও জমি চাইল নাকচ বাংলাদেশের। আমরা শিরোনামগুলো দেখে নিচ্ছিলাম। যথারীতি চলমান পরিস্থিতি নিয়ে জাতীয় পর্যায়ের এবং অন্যান্য অর্থনৈতিক অঙ্গনের যে খবরগুলো রয়েছে আমরা এক পর্যায়ে আলোচনায় যাব। তো শুরু করি বিশ্বকাপ দিয়ে। দেশ জুড়ে এমনকি বিশ্বজুড়ে তো চলছে বিশ্বকাপ উন্মাদনা মূলত। তো এই মুহূর্তে নেদারল্যান্ডসের খেলা চলছে। আমরা দেখেছি আগের খেলাটিতে জাপানের সঙ্গে ড্র করেছে এবং এই খেলায় বিরতির আগ পর্যন্ত 2-0 গোলে এগিয়ে থাকতে আমরা দেখেছি। এই প্রসঙ্গ ঘিরে আলোচনা শুরু করতে চাই। এই ম্যাচটা নেদারল্যান্ডসের জন্য খুব গুরুত্বপূর্ণ, কেননা ধরেন গ্রুপ থেকে প্রথম ম্যাচটাতে তারা জাপানের সঙ্গে ড্র করেছে এবং সুইডেন তাদের প্রথম ম্যাচটাতে কিন্তু 5-1 গোলে জিতেছিল। ফলে নেদারল্যান্ড সুইডেন যখন মুখোমুখি হচ্ছে এই ম্যাচটাতে নেদারল্যান্ডসের স্লিপ করার কোনো চান্স নেই। যদি তারা সেই স্লিপটা করে সেই ক্ষেত্রে নকআউট পর্বে যাওয়াটা হয়তো বা একটুখানি কঠিন হয়ে যেতে পারে। আমার কাছে মনে হয় এইবারের ওয়ার্ল্ড কাপে কোনো বিগ টিম গ্রুপ পর্বে বাদ পড়বে না। এবার ওয়ার্ল্ড কাপে 48টা দল আছে, তার মধ্যে 2/3 32টা দল নকআউট পর্বে যাবে, 1/3 মাত্র 16টা দল বাদ পড়বে। 12 গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন, রানার্স আপ 12 দুগুণে 24টা দল এবং যে থার্ড হবে যেই 12টা দল 12টা গ্রুপে সেখান থেকেও আরও 8টা দল যাবে। ফলে এখান থেকে বাদ পড়াটা কঠিন, মানে বিগ টিমের বাদ পড়াটা কঠিন। স্টিল আপনি যদি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে যান তাহলে হয়তো বা একটু তুলনামূলক উইকার অপোনেন্টকে আপনি নকআউট পর্বের শুরুতে পাবেন, এইটা একটা বিষয় রয়েছে। বিষয় আছে আপনার কনফিডেন্সের বিষয় রয়েছে। সো ডাচরা নেদারল্যান্ডস যখন প্রথম ম্যাচটা জাপানের সঙ্গে এভাবে ড্র করেছে, জাপান ইজ অলসো এ ভেরি গুড টিম, বাট সুইডেন প্রথম ম্যাচটা তাদের 5-1 গোলে জিতেছিল। ফলে তাদের সঙ্গে নেদারল্যান্ডসের একটা টাফ টেস্ট হবে এটা এক্সপেক্ট করছি। ইনফ্যাক্ট আমরা বিরতির আগে যখন আমি আপনি একসঙ্গে খেলা দেখছিলাম যে 2-0 এগিয়ে আছে বলতে নেদারল্যান্ডস, একটা গোল কিন্তু ডিজল আউট হলো দেখলাম সুইডেনের। ফলে সেকেন্ড হাফটাও যে খুব সহজ হবে, নেদারল্যান্ড সহজেই জিতবে বিষয়টা সেটা না, এক্সাইটিং ম্যাচই হচ্ছে এবং সেটাই হবে বলে আমার মনে হয়। আজ তো গেল দিন আসলে দেশ জুড়ে এত ক্রীড়ামোদীদের মধ্যে একটি বড় আলোচনার বিষয় ছিল ব্রাজিলের ম্যাচ। কেননা প্রথম ম্যাচে ব্রাজিল মরক্কোর সঙ্গে ড্র করায় আমরা যেমন ক্রীড়া সাংবাদিকদের ভাষায় দেখেছি হলুদ রং কিছুটা ফিকে হয়ে এসেছিল। এখন হাইতির বিরুদ্ধে শিরোনাম হচ্ছে হেসে খেলে জিতল, অর্থাৎ 3-0 গোলের জয়। আমরা ব্রাজিল নিয়ে কথা বলতে চাই। না, অবশ্যই এটা ব্রাজিলের জন্য অনেক বড় একটা স্বস্তির বিষয়। মানে যতটা আনন্দের তার চেয়ে বেশি আমার কাছে মনে হয় স্বস্তির। প্রথম ম্যাচটা মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র করার পর পুরো ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনটা একটা
কোয়েশ্চেন মার্কের সামনে দাঁড়িয়ে পড়েছিল। এখন হাইতির সঙ্গে জিতলেই যে ব্রাজিল ওয়ার্ল্ড কাপের ফেভারিট হয়ে গেল বিষয়টা তা না, কিন্তু অ্যাটলিস্ট তারা ট্র্যাকে ফিরল, অ্যাটলিস্ট এই ব্রাজিল দলটার সঙ্গে সমর্থকরা নিজেদের রিলেট করতে পারছে। নট নেসেসারিলি এটা ক্লাসিক ব্রাজিল দল যারা সাম্বা ফুটবল, যাদের ফুটবল দেখে আপনার মানে একেবারে আপনি মোহিত হয়ে যাবেন, তা হয়তো না, কিন্তু অ্যাটলিস্ট সাহিত্যের সঙ্গে জিতেছে, দলটা একটা লো কনফিডেন্স থেকে একটা কামব্যাক করেছে, এইটা আসলে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ব্রাজিল সাপোর্টারদের জন্য গুরুত্বপূর্ণ। দেখেন আমাদের দেশে তো মোটা থাকে ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টারের বিভক্ত, এবং ধরেন আমিও ওয়ার্ল্ড কাপ কাভার করে, ওয়ার্ল্ড কাপ ফুটবল কাভার করার আমার সৌভাগ্য হয়েছে, মতি ভাই তো এখনও ওয়ার্ল্ড কাপ কাভার করছেন, তো 7-8টা কাভার করে ফেলেছেন। রনি ভাই, বাংলাদেশের মতো এরকম ক্রেজ ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে ওদের সাংবাদিকদের ভাষ্য হচ্ছে কি ওদের দেশেও হয় না, সিরিয়াসলি হয় না। ফলে এই দুইটা দলের টুর্নামেন্টের টিকে থাকা, ভালো করা, বেশ কিছু দূর পর্যন্ত যাওয়া, যদি সম্ভব হয় ফাইনাল পর্যন্ত যাওয়া, এটা তো আমাদের একটা ড্রিম, আমাদের না, এটা পুরো পুরো পৃথিবীর একটা ড্রিম যে ব্রাজিল আর্জেন্টিনা যদি একটা ফাইনাল হয়। সেটা তো 1990 বিশ্বকাপের রাউন্ড অফ 16 মানে নকআউটের ফার্স্ট যে দেখা হয়েছিল, তারপর কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা কখনো দেখা হয়নি। ইনফ্যাক্ট এইবারও যদি দুইটা দল গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে সেমিফাইনালেই দেখা হয়ে যাবে। তো আমার এক্সপেকটেশন হচ্ছে গিয়ে ব্রাজিল আর্জেন্টিনা দুইটা দলই ভালো খেলুক। আর্জেন্টিনা যেমন তাদের স্টার্টটা খুব ভালো করেছে, সো আর্জেন্টিনার সাপোর্টারদের গলাটা খুব চড়া ছিল। ব্রাজিলিয়ানরা ঠিক ওই আগের গল্প বলে 5বার শিরোপা জিতেছে বলে খুব মানে হাওয়া মানে তাল পাচ্ছিল না। এখন এই ম্যাচটা জেতার পরে তাদের আবার গলার সুরটা একটু বেড়েছে। এইটাই আসলে ভালো লাগে, এইটাই আসলে মজা লাগে, এবং এই মজাটা আসলে কন্টিনিউ করুক। অ্যাটলিস্ট এই দল দুইটা আমি মনে করি যে ফাইনাল পর্যন্ত যেতে বলে তো খুবই ভালো, কিন্তু আমি মনে করি অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত যদি যায় তাহলে আমাদের জন্য ওয়ার্ল্ড কাপের এই উন্মাদনাটা আমরা যেইভাবে এনজয় করি, আমাদের যাপিত জীবনে নানান রকম দুঃখ কষ্ট বঞ্চনা হাহাকার অনেক কিছু তো আছে, ফুটবলের এই একটা মাস বিশ্বকাপ ফুটবলের এইটা ধরেন আমাদের জন্য একটা বড় একটা স্ট্রেস রিলিফের জায়গা। আমি জানি না ব্রাজিল আর্জেন্টিনার মুখোমুখি হলে তখন আবার এটা বেশি হয়ে যেতে পারে, তখন মারামারি খুনাখুনি হয়ে যেতে পারে, সেটা অন্য আলোচনা, কিন্তু অ্যাটলিস্ট তারা দল দুইটা ভালো করুক, বেশ কিছু দূর অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত দুইটা দলই যদি যায়, আমরা ওয়ার্ল্ড কাপে প্রবলভাবে আসলে থাকবো। এমনিও না থেকে আছি বাংলাদেশ, কিন্তু আরও প্রবলভাবে থাকবো। ব্রাজিল নিয়ে আমরা শিরোনাম দেখেছি যে ব্রাজিল ভক্তদের জন্য দু ধরনের একাধিক সুখবর, একটি তো এই জয়, আর একটি হচ্ছে সামনে স্কটল্যান্ডের বিপক্ষের ম্যাচেই নেইমার খেলবেন, তো সেটা কতটা পরিবর্তন আনবে বলে মনে হয়? দেখেন, নেইমার এখনও ব্রাজিলের বেস্ট প্লেয়ার ইন এ সেন্স, যিনি হচ্ছে গিয়ে টাইটেলটা ব্রাজিলের দিকে নিয়ে আসতে পারেন। নেইমার কিন্তু আপনি যদি প্লেয়ারের এবিলিটি ওয়াইজ, ফর্ম ওয়াইজ, ইঞ্জুরি ওয়াইজ, তার ফিটনেস ওয়াইজ যদি বলেন, নেইমার বেস্ট প্লেয়ার না, কিন্তু ডিসাইসিভ প্লেয়ার, যিনি ব্রাজিলকে আসলে সত্যিকার অর্থেই ওয়ার্ল্ড কাপটা জেতাতে পারেন। হয়তো তার কোনো একটা ম্যাজিকে, হয়তো কোনো একটা ম্যাচের মোমেন্টে। আমি জানি যে ব্রাজিল এখন আপনার ফেভারিট লিস্টে, আমি নিজেই ওয়ার্ল্ড কাপ শুরুর আগে যে ফেভারিট লিস্ট করেছি সেইখানটাতে ব্রাজিলকে 6 নম্বরে রেখেছে, টপ 5-এ ব্রাজিল নাই, কিন্তু সেইটাকে যদি কেউ সামনে এগিয়ে নিয়ে আসতে পারে সেটা হচ্ছে গিয়ে নেইমার। ব্রাজিল এরকম কোয়ালিটির প্লেয়ার আর প্রডিউস করতে পারছে না। ফলে আমি নট শিওর যে আনচেলত্তি বলেছেন যে লাস্ট ম্যাচটাতে তাকে পাওয়া যাবে, তো লাস্ট ম্যাচটাতে স্কটল্যান্ডের সঙ্গে নেইমার না খেললেও আমার মনে হয় না যে ব্রাজিলের মানে নকআউট পর্বে যাওয়াটা বাঁধবে। কিন্তু যদি নেইমারকে ফিটনেস ঠিক রাখার স্বার্থে ওই ম্যাচটাও যদি বসিয়ে রাখতে হয়, আমি শিওর আনচেলত্তি সেটা বসিয়ে রাখবেন। কিন্তু আবার কিছু মিনিট দিয়ে তাকে হচ্ছে কি ম্যাচ ফিটনেসে নিয়ে আসাটা, এইটা ব্রাজিলের জন্য খুব গুরুত্বপূর্ণ। ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিততে পারবে কি পারবে না সেটা আমি জানি না, কিন্তু উইদাউট নেইমার ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ জয়ের চান্স যতটা, উইথ নেইমার সেই চান্স অবশ্যই অনেকখানি বেশি। সেই কারণে নেইমারকে পাওয়াটা ব্রাজিলের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ। পিছনের খেলাগুলোর মানে নেইমারের পিছনের পারফরমেন্স দেখে, সাম্প্রতিক অতীতের পারফরমেন্স দেখে তাকে কতটা আসলে যে ডিসাইসিভ যেটা বলা হচ্ছে, না মানে তার ভেতরে জিনিসটা আছে, কিন্তু তার শরীর সেটা পারমিট করছে না। বিষয়টা হচ্ছে কি এরকম, নেইমার একের পর এক এত ইঞ্জুরিতে পড়ছেন। ইনফ্যাক্ট দেখেন ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটাতে তার নাম ঘোষণা করলো, তারপরে একটা ইঞ্জুরিতে বললেন। সেই ইঞ্জুরিটা শুরুতে ক্লাব থেকে বলা হয়েছিল যে এটা এমন কোনো কিছু না, জাস্ট শুধু একটা মানে ওইখানে সোয়েলিং, পরবর্তী দেখা গেল এখানে গ্রেড 2 টিয়ার। নেইমারের শরীরটা আসলে গত 4-5 বছর ধরে যেই রকম একের পর এক ইঞ্জুরি তার ওই ফুটবলীয় সামর্থ্যের জায়গাটা কেড়ে নিচ্ছে, যেইটা আমরা মেসির ক্ষেত্রে দেখি না, যেইটা আমরা ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্ষেত্রে দেখি না। তারা তাদের ফুটবলীয় সামর্থ্য সর্বোচ্চ ব্যবহার যে করতে পারছেন, সেইখানটাতে তাদের শারীরিক ফিটনেসের একটা গুরুত্বপূর্ণ রোল রয়েছে। নেইমারের ক্ষেত্রে ভেরি আনফর্চুনেট যেটা, সেটা আসলে হচ্ছে না, এবং হচ্ছে না বলেই ব্রাজিল তার কাছ থেকে ওই জিনিসটা পাচ্ছে না। এখন দেখেন নেইমার গুরুত্বপূর্ণ কেন, নেইমার গুরুত্বপূর্ণ যদি নাই হতো, ব্রাজিলে যদি ধরেন নেইমারের বিকল্প থাকতো, আরও অনেক ভালো প্লেয়ার থাকতো, আরও অনেক বিকল্প থাকতো যারা নেইমারকে রিপ্লেস করতে পারে, নেইমারকে ওয়ার্ল্ড কাপ টিমে নিত না।
নেইমার ব্রাজিলের হয়ে লাস্ট খেলেছে সেই আরও 2-2.5 বছর আগে 2023 সালের অক্টোবর মাসের দিনই খেলেছেন। সো এরপরে ওয়ার্ল্ড কাপের আনচেলত্তি আসার পরে 1 বছর দায়িত্বে ছিলেন, একটা ম্যাচেও কিন্তু ডাকেন নেই, কিন্তু ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটাতে তাকে রেখেছেন কারণ উনি ডিসাইসিভ প্লেয়ার। হ্যাঁ, তার সাম্প্রতিক ফর্মও যে খুব ভালো তা না, সান্টোসেরও যে তিনি খুব ভালো খেলেছেন তা না, কিন্তু মোমেন্ট অফ ম্যাজিকটা এই টিমে সবচেয়ে বেশি যিনি ক্রিয়েট করতে পারেন বলে এটা একটা এক্সপেকটেশনেরও জায়গা রয়েছে। এবং তার অতীতের বিভিন্ন ব্রাজিলের হিস্ট্রির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা খালি হয় নাই, 79টা গোল করেছেন 128টা ম্যাচ খেলে। সেই কারণে আমার মনে হয় নেইমারকে দরকার। আমি কিন্তু নেইমারকে এখনও দেখি না যে ব্রাজিলের ফার্স্ট 11-এ খেলবে। আমার সিরিয়াসলি মনে হয় না যে ধরেন স্কটল্যান্ডের বিপক্ষে বা এরপরে যে সবগুলো ম্যাচে নেইমার ব্রাজিলের ফার্স্ট 11 প্লেয়ার। কিন্তু ওই যে লাস্ট 30 মিনিটস 20 মিনিটস সেকেন্ড হাফে নেমে বা দল 2-1 গোলে পিছিয়ে আছে ওই সময় নেইমার নামবেন, ওইখানটাতে যে তিনি আসলে ম্যাচটা ডিসাইড করে দিতে পারেন, তার একটা ডিফেন্স সেরা পাস, তার একটা মানে বক্সের বাইরে থেকে একটা শটের গোল, তার একটা ফ্রি কিক, এই সামর্থ্যের জায়গাটা নেইমারের রয়েছে এবং ওইটাই আসলে ব্রাজিল এবং আনচেলত্তি কাজে লাগাতে চাইবেন বলে আমার কাছে মনে হয়। নকআউটের কথা তো কয়েকবারই উঠলো, তো নকআউট পর্বে এরই মধ্যে আমরা দেখেছি যে মেক্সিকো উঠে গেছে, যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে এরই মধ্যে, প্যারাগুয়ে তো তুরস্ককে হারিয়ে প্যারাগুয়েও কন্টেনশনে আছে, হ্যাঁ সম্ভাবনায় আছে। সো এখানে আসলে কারা কারা যাওয়ার সম্ভাবনায় বেশি রয়েছে এবং নকআউট পর্বটা কেমন হবে? আমার কাছে মনে হয় যে আসলে নকআউট পর্ব থেকে আসলে বিশ্বকাপ শুরু হবে। আমি একটু আগে আপনাকে বলছিলাম এবারের ওয়ার্ল্ড কাপে ফার্স্ট রাউন্ডে বড় কোনো দল বাদ পড়বে না, কেউ বাদ পড়বে না। মানে আমরা যাদেরকে প্রথাগত ফুটবল শক্তি বলি, এখন ধরেন তুরস্ক বাদ পড়ে গেছে 2টা ম্যাচে হেরে। তুরস্কের কাছে একটা এক্সপেকটেশন ছিল এই ওয়ার্ল্ড কাপে তারা ভালো করবে, কিন্তু তারা ফার্স্ট রাউন্ডে বাদ পড়ে গেছে। কিন্তু তুরস্ক কিন্তু প্রথাগত পরাশক্তি বলতে আমরা যে 8টা দল 10টা দল 12টা দল বুঝি বা 15টা দল আমি যদি একটু বাড়িয়েও বলি, তাদের মধ্যে তুরস্ক পড়বে না। তো ওই রকম একটা দলও বাদ পড়বে না, কেননা 2/3 টিম তো আপনার নকআউট পর্বে যাচ্ছেই। 12টা গ্রুপের একটা গ্রুপে 4টা করে দল আছে, তার মধ্যে 2টা দল শিওরলি যাচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন রানার্স আপ। থার্ড হবে যে 12 গ্রুপের 12টা দল, সেইখান থেকেও আরও 8টা দল যাবে। তো বাদটা পড়া কঠিন, তো এখান থেকে বাদ পড়াটা আসলেই কঠিন। কিন্তু সেই নকআউট পর্বে গিয়ে আপনি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে যাচ্ছেন নাকি রানার্স আপ হিসেবে যাচ্ছেন নাকি বেস্ট থার্ড প্লেস টিম হিসেবে যাচ্ছেন, সেই ক্ষেত্রে নকআউট পর্বে আপনার পার্টটা ঠিক হয়ে যাবে যে আপনি ওখানটায় কোন কোন প্রতিপক্ষের বিপক্ষে কোন জায়গায় খেলবেন। সো আমার কাছে মনে হয় যে ধরেন ইভেন ব্রাজিল ফার্স্ট ম্যাচ যে হেরেছে, ইভেন ধরেন পর্তুগাল ফার্স্ট ম্যাচ জিততে পারেনি, স্পেন ফার্স্ট ম্যাচ জিততে পারেনি, কোনো দলের নকআউট পর্বে যাওয়া প্রশ্নের মুখে আছে বলে আমার মনে হয় না। আই উইল বি ভেরি সারপ্রাইজ যদি কোনো বিগ টিম প্রথম রাউন্ডে বাদ পড়ে। বাট ওয়ার্ল্ড কাপটা আসলে স্টার্ট হবে সেই জায়গাটা থেকে। আমি যেভাবে বলছি সেইভাবে নিশ্চয়ই টিমগুলোও ভাবছেন। আমি একটা লেখা পড়ছিলাম, একটা কলাম পড়ছিলাম ব্রাজিলিয়ান এক লেখকের, মানে সাংবাদিকের, উনি বলছেন যে আনচেলত্তি এখনও পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপের গ্রুপ পর্বের গ্রুপ স্টেজের ম্যাচগুলোকে উনি কাউন্ট করছেন না। এইটাকেও উনি ওনার প্রিপারেশনের একটা এক্সটেন্ডেড প্রিপারেশন হিসেবে দেখছেন। 1 বছর আগে দায়িত্ব নিয়েছেন, 10-12টা ম্যাচ মাত্র তিনি তার আন্ডারে খেলেছে, এখন এই কম্পিটিটিভ যে 3টা ম্যাচ খেলছে এইটাও একটা প্রিপারেশনের একটা পার্ট, এক্সটেন্ডেড প্রিপারেশন তাদের। কেননা ব্রাজিল গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে যাবে, নকআউট পর্ব থেকে হবে হচ্ছে গিয়ে আসল খেলাটা, আসল মজাটা ওইখান থেকেই হবে। এবং হোপফুলি বিগ টিমগুলার আমরা অনেক বেশি ক্ল্যাশ দেখতে পাবো। যেমন ধরেন গ্রুপ চ্যাম্পিয়ন যদি হয় জার্মানি এবং ফ্রান্স, সেক্ষেত্রে রাউন্ড অফ 16-এ প্রথম যে বিগ ম্যাচ আমরা দেখতে পাবো ফ্রান্স ভার্সেস জার্মানি রাউন্ড অফ 16-এ দেখতে পাবো। এখন ফ্রান্স ভার্সেস জার্মানি এটা কিন্তু খুব সহজে ইভেন ওয়ার্ল্ড কাপের ফাইনালও হতে পারে না, মানে দুই দলের যে ফুটবলের সামর্থ্য, তাদের যে পেডিগ্রি, তাতে তো সেটা হতে পারে। সো আপনি যখন রাউন্ড অফ 16-এ মুখোমুখি হচ্ছে, ওই মজার জায়গাটা কিন্তু আসলে থাকবে। সো নকআউটটাই আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপের আসল মজার জায়গা। আর গ্রুপ পর্বে কে চ্যাম্পিয়ন হলো, কে রানার্স আপ হলো, কে থার্ড হলো, এগুলো তো কিন্তু কিছু যায় আসে না। 1990 বিশ্বকাপে ব্রাজিল গ্রুপ পর্বে 3 ম্যাচে 3টা জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। আর্জেন্টিনা 3 ম্যাচের মধ্যে 1টা জিতেছে, 1টা হেরেছে, 1টা ড্র করেছে, গ্রুপে থার্ড হয়েছে। এবং এইরকমভাবেই তারা গ্রুপের সেরা তৃতীয় স্থানের নির্ধারণের দলগুলোর মধ্যে একটা থেকে তারা সেকেন্ড রাউন্ডে গিয়েছে। ব্রাজিল আর্জেন্টিনার সেকেন্ড রাউন্ডে শুরুতে নকআউট পর্বের মুখোমুখি, সেখানে তো ব্রাজিলকে হারিয়ে দিয়েছিল আর্জেন্টিনা। ফলে নকআউট পর্বেটা হবে হচ্ছে পুরো ডিফারেন্ট বল গেম, এবং ওইটাই হবে হচ্ছে আসল বিশ্বকাপটা ওইখান থেকে শুরু হলো আমার কাছে মনে হয়। তো নোমান মোহাম্মদ, আপনি আপনার নট আউট নোমান, আপনার যে নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম, সেখানে তো আপনি বিশ্লেষণ করেন এবং পূর্বাভাসও দিয়ে থাকেন বিশ্লেষণ ধর্মী। এইবার কি মনে হয় চূড়ান্ত বিশ্লেষণ কেমন? না, আমি এই ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে আমি একটা ফেভারিট র্যাঙ্কিংয়ে আমি একটা প্রেডিকশন করেছি। এখন প্রত্যেকটা দল একটা করে ম্যাচ খেলেছে, আমি একটা করে ম্যাচ খেলার পরে আমি আমার প্রেডিকশন চেঞ্জ করছি না। ধরেন এখন পর্তুগাল ম্যাচ ড্র করেছে, স্পেন ড্র করেছে, সো তাদেরকে আমি হিসেবের বাইরে বের করে দেবো না, কারণ আমার প্রেডিকশন হচ্ছে গিয়ে পুরো ওয়ার্ল্ড কাপ ধরে। হ্যাঁ, গ্রুপ পর্ব শেষে আমি হয়তো আরেকটা করবো, প্রতি রাউন্ডের শেষে সেটা করবো। তা আমার হিসাবটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে যে হিসাবটা ছিল, ইভেন প্রত্যেকটা দল প্রথম ম্যাচ খেলেছে, কোনো কোনো দল সেকেন্ড ম্যাচ খেলা শুরু করেছে এখনও, তাই আমার ফেভারিট র্যাঙ্কিং 1 নম্বর এখনও ফ্রান্স,
2 নম্বর স্পেন, 3 নম্বর আর্জেন্টিনা, 4 নম্বর পর্তুগাল, 5 নম্বর ইংল্যান্ড, 6 নম্বর ব্রাজিল, 7 নম্বর জার্মানি, 8 নম্বর নরওয়ে, 9 নম্বর মরক্কো, 10 নম্বর নেদারল্যান্ডস। আমি এখনও মনে করি যে এই 10টার যে ফেভারিট র্যাঙ্কিং ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে যে হিসাবটা ছিল, আমার এখনও হিসাবটা ওই রকম। গ্রুপ পর্বে 3টা ম্যাচ সবাই খেলুক, তখন যারা নকআউট পর্বে এই 10টা দল তো যাবে এক্সপেক্টই করছি, অন্যান্য দলও খুব ভালো করতে পারে, তখন গিয়ে সেটা আসলে চেঞ্জ করবে। কিন্তু এখন একটা ম্যাচ হয়ে যাওয়ার পর এটা চেঞ্জ করার আমি আসলে কোনো যুক্তি দেখি না। আমার এখনও মনে হয় ওয়ার্ল্ড কাপ জয়ের জন্য টপ 3 এখনও আমার কাছে ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা। আপনি একটা কথা বলছিলেন আপনার ক্রীড়া মানে বিশ্বকাপ কভার করার অভিজ্ঞতা দিয়ে, সেটা হচ্ছে যে দেশগুলো খেলছে সেই দেশগুলোতেও আমাদের দেশের মতো এত এত ফুটবল প্রেম, এত উত্তেজনা, এত উন্মাদনা দেখেন না বলে তারা বলেছেন। তো যে দেশে এত উন্মাদনা, এত উত্তেজনা, এত উৎসাহ ফুটবল নিয়ে, সেই দেশের আগামীর অবস্থা কি হতে পারে আপনার মনে হয়? দেখেন, আমাদের ফুটবল এখন একটা ভালো অবস্থায় আছে বলে আমরা মনে করছি, কেননা আমাদের গত 1-1.5 বছর ধরে ধরেন এই যে বিদেশি ফুটবলারদের একটা ফ্লো তৈরি হয়েছে। আমাদের এখানে হামজা চৌধুরীর মতো প্লেয়ার এসেছেন, সৌমিত সোম এসছেন, জামাল ভুঁইয়ারা অনেক আগে এসেছেন, এখন অনেকেই হামজা, সৌমিত, ফাহমিদুল অনেকে এসছেন। বাট আমি এটাকে কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট দেখি না। কারণ ধরেন হচ্ছে কি, হামজা চৌধুরী কেন, আরও বড় ফুটবলার যদি বাংলাদেশ ন্যাশনাল টিমে রয়ে গেলেন, ওই হাইপটা কিন্তু ওই নির্দিষ্ট সময়ের জন্য থাকবে। ন্যাশনাল টিম বছরে ম্যাচ খেলে 8টা-10টা করে। সো 8-10 ম্যাচ দিয়ে আপনি ফুটবলটাকে পুনর্জাগরণের যেই কথাটা আমরা বলি সেটা আসলে সম্ভব না। ফুটবল অ্যাবসলিউটলি ক্লাব কেন্দ্রিক খেলা। ন্যাশনাল টিমে খেলা হচ্ছে গিয়ে চূড়ান্ত প্রাইডের ব্যাপার। এই যে আমরা আজকে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে এত হাইপ, তারা কিন্তু সারা বছর তাদের ক্লাবেই খেলে। ন্যাশনাল টিমে কিন্তু ওই ফিফা উইন্ডো থাকে এবং তারপরে এরকম টুর্নামেন্টগুলো থাকে, এটা চূড়ান্ত প্রাইডের জায়গা। কিন্তু শুধু ন্যাশনাল টিম দিয়ে আপনি কোনোভাবেই একটা ফুটবলকে আপনি মানে ফুটবলের যে আমরা পুনর্জাগরণের যে স্বপ্নটা দেখেছি সেটা হয় না। দেখেন, আমি অনেক ধরেন আর্জেন্টিন সাংবাদিক, আমি ব্রাজিল আর্জেন্টিনা বলছি, বা ধরেন ইংল্যান্ড, ইতালি, জার্মানি এইসব জার্নালিস্টদের সঙ্গে আমি কথা বলেছি যে ধরো প্রত্যেকেরই তো একটা ক্লাব দল থাকে এবং তাদের ক্লাব দলের ওই লয়ালিটিটা তৈরি হয় মূলত হচ্ছে কি যারা যে এলাকায় জন্ম সেইখানকার। সো আমি তাদেরকে একটা কমন প্রশ্ন জিজ্ঞেস করতাম, ধরো তোমার ক্লাব, ধরো ফ্ল্যামেঙ্গোর সঙ্গে আজকে খেলা যদি হয় হচ্ছে গিয়ে ব্রাজিলের, ধরো কথার কথা, কোন টিম সাপোর্ট করবা? বা বোকা জুনিয়র্সের সঙ্গে খেলা আর্জেন্টিনার, বা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে খেলা ইংল্যান্ড, কোন টিম সাপোর্ট করবা? বেশিরভাগ সাংবাদিক আমাকে উত্তর দিয়েছে তার ক্লাব দলকে সাপোর্ট করবে, কারণ ক্লাব দলের প্রতি তারা এতটা লয়াল। সো ক্লাবটা যদি আমরা রিভাইভ করতে না পারি, ক্লাব ফুটবল, বাংলাদেশে আসলে ফুটবল রিভাইভ হবে না। আমাদের বাংলাদেশের ফুটবলের সবচেয়ে স্বর্ণ সময় আমরা বলি 70-এর দশক, 80-র দশক, 90-র দশকের মাঝামাঝি পর্যন্ত। তো তখন পর্যন্ত কিন্তু আমাদের ফুটবলে আমরা কোনো এসএ গেমসের শিরোপা, সাব গেমসের শিরোপা কিন্তু জিতি নাই। আমরা সাব গেমসের শিরোপা প্রথম জিতেছি 99 সালে। কিন্তু আমাদের ফুটবলের স্বর্ণ সময় কেন আমরা 70, 80, 90 দশকের কথা বলি? কারণ তখন আবনি মডার্ন ছিল, তখন ওই যে ব্রাদার্স ছিল, তখন ওই ফুটবল নিয়ে ক্লাব ফুটবলের ক্রেজটা ছিল। সো ফুটবল আপনার অ্যাবসলিউটলি হচ্ছে গিয়ে প্রতি উইকের খেলা। এটা আপনি ন্যাশনাল টিম প্রায় 4 বছর পর ওয়ার্ল্ড কাপ আসবে, 4 বছর পর আপনার কোপা আমেরিকা আসবে, মানে ঠিক আছে, ওটা একটা চূড়ান্ত জায়গা। কিন্তু ফুটবলটাকে যদি রিভাইভ করতে হয়, মানুষের মাঝখানে যদি ফুটবলটা জায়গা করে নিতে হয়, সেই ক্ষেত্রে আমি মনে করি যে অবশ্যই ক্লাব ফুটবলটা রিভাইভ করতে হবে। হ্যাঁ, হামজা চৌধুরী এসেছেন, সেই সূত্রে মানুষের আগ্রহের জায়গাটা বেড়েছে, মানুষ ফুটবলের জনপ্রিয়তা বেড়েছে, স্পন্সর বেড়েছে। এইটা আমাদের জন্য একটা স্টার্টিং পয়েন্ট হতে পারে, এইটা আমাদেরকে ট্রিগার করতে পারে যে ফুটবলটা রিভাইভ করার। কিন্তু আমরা যদি মনে করি যে আমরা এইটা করেই করব, বাংলাদেশ যদি এই অবস্থাতে আমরা যদি এসএ গেমসের শিরোপা জিতি, সাফ শিরোপা যদি আমরা জিতি, তাহলেও কিন্তু বাংলাদেশের ফুটবল, ধরেন আমরা এশিয়া কাপও যদি খেলি, ইভেন আমি হচ্ছে বাড়িয়ে বলছি, বাংলাদেশ যদি বিশ্বকাপও খেলে, কিন্তু আমাদের ক্লাব ফুটবলের যদি এই অবস্থা থাকে, বাংলাদেশের ফুটবলটা আসলে ওই রকম হবে না। কারণ ফুটবল কালচার এটা পারমিট করে না। ক্রিকেট হচ্ছে গিয়ে ন্যাশনাল টিমের খেলা, ক্রিকেট কিন্তু ক্লাবের খেলা না। আর ফুটবল হচ্ছে গিয়ে ক্লাবের খেলা মূলত, মানে এটা প্যাটার্ন, খেলার প্যাটার্নটা। সো হামজাদের সূত্রে আমাদের যে ফুটবলের পুনর্জাগরণের একটা স্বপ্নের জায়গা আমরা দেখছি, উইচ ইজ ভেরি গুড। কিন্তু আমি মনে করি যে সেই সুযোগটা কাজে লাগে ফেডারেশন তথা সরকার, তারা যদি এটাকে ক্লাব ফুটবলের পর্যায়ে ছড়িয়ে দিতে পারেন আগের মতো 70s, 80s, 90s এর মতো, তাহলেই কেবলমাত্র ফুটবলের সেই পুনর্জাগরণটা সম্ভব। এবং সেই আশা, সেই স্বপ্ন তো আমরা অবশ্যই দেখি। জাতীয় পর্যায়ের সবচেয়ে বড় শিরোনাম হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর এইবার ক্ষমতা নেওয়ার পর প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে। মালয়েশিয়া দিয়ে শুরু, তার পরপরই চীন, এবং এই সফরকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে মালয়েশিয়া নিয়ে যত শিরোনাম, তার মধ্যে শ্রমবাজারের বিষয়টি প্রাধান্য পাচ্ছে। আমরা একটু আলোচনা করতে চাই। না, প্রথম তো সব কিছুই গুরুত্বপূর্ণ। তো সরকার, নতুন একটা সরকার এসেছে ফেব্রুয়ারি মাসে, এখন হচ্ছে প্রথম যখন প্রধানমন্ত্রী বিদেশ সফরে যান, সেটা আলাদা কিছু পাবে। এবং ধরেন আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে যে চুজ করা, আপনি কারেক্টটা শিরোনাম পড়লেন, আগামীর সময় না কারেক্টটা শিরোনাম পড়লেন যে মালয়েশিয়া চীন কেন প্রথম এই সফরটাই বেছে নিলেন কেন, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং পয়েন্ট। আমরা কিন্তু সবসময় দেখেছি যে আমাদের এইখানকার বিদেশ নীতি, কূটনীতির ওই জায়গাটাতে চীন ভারত একটা ভারসাম্য রাখা, ওইরকম একটা ব্যাপার স্যাপার থাকে। সো প্রধানমন্ত্রী এবার সফরটা শুরু করেছেন মালয়েশিয়া দিয়ে,
তারপরে তিনি চীনে যাচ্ছেন। মালয়েশিয়ার সঙ্গে আমাদের শ্রমবাজারের ওই জায়গায় জনশক্তি রপ্তানিটা কিন্তু বন্ধ আছে, এবং ওইটা কিন্তু আমাদের একটা বড় বাজার বলতে হচ্ছে কি আমাদের বোধহয় 4th লার্জেস্ট আমরা জনশক্তি রপ্তানি করি সেখানে। তো সেইটা যখন বন্ধ থাকে, এইটা আমাদের জন্য একটা বড় কনসার্নের জায়গা। সো এই সফরটাতে যদি সেই গেরোটা খুলে, এবং আরও অনেক রকম বিষয় রয়েছে, শিক্ষা টিক্ষার বিষয় রয়েছে। আর চীনের সাথে হচ্ছে কি আমাদের অর্থনৈতিক বিনিয়োগটা আমাদের দেশের অর্থনীতির জন্য খুব প্রয়োজন বলে পত্রপত্রিকার বা মিডিয়ার যেসব খবর, আমি তো আর এটার এক্সপার্ট না, কিন্তু ধরেন ওইটা যতটুকু বুঝি সেইটা আসলে খুব গুরুত্বপূর্ণ। সো প্রধানমন্ত্রী এই সফরটা, এই দুইটা দেশ চুজ করাটা আমার মনে হয় যে টেকনিক্যালি এই জায়গাটাতে অনেক শার্প মাইন্ডের পরিচয় দিয়েছেন। এবং সেইখান থেকে যদি বাংলাদেশ সত্যি আমাদের দেশটার ওই লাভের যে জায়গাগুলো, মালয়েশিয়ার শ্রমবাজার, আমাদের জনশক্তির জায়গাটা, এবং চীনের যে আমাদের বিনিয়োগের যে ব্যাপারগুলো, সেই জিনিসগুলো যদি হয়, সেই ক্ষেত্রে তো অবশ্যই এটা বাংলাদেশের জন্য ভালো কিছু হবে, সেই এক্সপেকটেশন তো আমরা করতেই পারি। একটি সংবাদ শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, সাংবাদিক রেজা নূরকে গ্রেপ্তারে সম্পাদক পরিষদের উদ্বেগ নিন্দা। একজন সাংবাদিকের করা মামলাতেই আরেকজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। এটা সম্পাদক পরিষদ এটার উদ্বেগ জানিয়ে বলেছে যে সাংবাদিকতাজনিত যদি কোনো অভিযোগ থাকে সংবাদজনিত, সেটা প্রেস কাউন্সিলের মাধ্যমে সমাধান করা, এরকম মামলা এবং তারপরে গ্রেপ্তার করা, এটি তারা শুভ সংকেত হিসেবে দেখছেন না। শুভ সংকেত তো না। আপনি যদি এখন একটা সংবাদপত্রের যারা আছে, আমরা ধরেন যারা সাংবাদিকতা করি, তারা তো আইনের ঊর্ধ্বে না, ডেফিনেটলি আমরা আইনের ঊর্ধ্বে না, কিন্তু আমাদের ক্ষেত্রে তো একটা প্রসেস আছে। সেই জায়গাটা থেকে একজন সাংবাদিক মামলা করছেন, আরেকজন সাংবাদিককে সেখানে গ্রেফতার করে নেওয়া হচ্ছে, তাহলে হচ্ছে কি আমাদের প্রেস কাউন্সিলের তো একটা কার্যকারিতার জায়গা তো রয়েছে। সম্পাদক পরিষদের এই উদ্বেগটা হচ্ছে গিয়ে যথার্থ, কিন্তু পয়েন্ট হচ্ছে গিয়ে এইটা কি জাস্ট শুধুমাত্র আমরা একটা বিবৃতি শুধুমাত্র দিচ্ছি? আমাদের সম্পাদক পরিষদ কি জাস্ট একটা বিবৃতি দিয়ে কি তাদের দায়িত্বটা সারছে, না সত্যি এটার আসলে ফলো আপটা হবে? এবং সত্যি রাষ্ট্র, সরকার, তারা কি এই জিনিসটাকে সিরিয়াসলি দেখবেন কিনা? আমাদের এখানে কিন্তু কোনো কিছুকে খুব সিরিয়াসলি দেখার চল আমি দেখি না। হয় কি, আমাদের এখানে তো অনেক ঘটনা ঘটতে থাকে। সো আপনি যদি জাস্ট কয়েকটা দিন পার হয়ে যায়, ধরেন এই সাংবাদিক উনি যদি ধরেন আগামী 1 সপ্তাহ জেলে থাকলেন, তাহলেই দেখবেন এটা আমরা সবাই ভুলে যাবো, আমরাও ভুলে যাবো, সাংবাদিকটাও আমরা ভুলে যাবো, সম্পাদক পরিষদও হয়তো বা ভুলে যাবেন। ফলে আমি মনে করি যে ওই ফলো আপটা খুব যথাযথ গুরুত্বপূর্ণ। এবং এই সংবাদপত্র বা মিডিয়ার ক্ষেত্রে যে জিনিসটা, কনফিডেন্সের একটা ব্যাপার রয়েছে। গভর্নমেন্ট যদি আমাদেরকে, গণমাধ্যমকে এরকম একটা মেসেজ দেয় যে না, তোমাদেরকে আমরা কনফিডেন্সে নিচ্ছি, যে সংবাদপত্র বা মিডিয়া আমাদের কনফিডেন্সের জায়গায় আছে, বলতে হচ্ছে গিয়ে যে সবাই তো এখানটার বৃহত্তর অর্থে তো বাংলাদেশেরই, এর বাইরে তো আর কেউ না, কিন্তু এটা যদি আমরা শত্রু জ্ঞান করে ফেলি এক পক্ষ আরেক পক্ষকে, তাহলে হচ্ছে গিয়ে শেষ পর্যন্ত কারোর জন্য এটা মঙ্গলজনক হবে না। ফলে আমি মনে করি যে এটা খুবই অ্যালার্মিং দিকে যাওয়ার আগে যদি সত্যি আমাদের সম্পাদক পরিষদ তাদের এই উদ্বেগটাকে আমলে নিয়ে রাষ্ট্র বা সরকার যদি এখানে রিয়্যাক্ট করেন, অবশ্যই কোনো অপরাধ যদি করা হয়, যদি নির্দিষ্ট কোনো সুনির্দিষ্ট অপরাধ যদি থাকে, সেটা আমার আপনার বিপক্ষেও তো সেটা মামলা হতে পারে, আমাকে আপনাকেও জেলে নিতে পারে, সেটা অন্য আলোচনা। কিন্তু যেই প্রক্রিয়াতে নেওয়া হচ্ছে সেইটাতে আসলে খুব ভালো বার্তা যাচ্ছে না। সেই ভালো বার্তাটা যদি না যায়, একটা নতুন সরকার গঠিত হয়েছে, কয়েক মাস হয়েছে, সেইখানটাতে ওই ভালো বার্তা থাকাটা খুব গুরুত্বপূর্ণ। হোপফুলি ওইটা প্রত্যেকটা যারা এখানে স্টেক হোল্ডার রয়েছেন সবার শুভবুদ্ধির উদয় হবে, একটা গুড মেসেজ হচ্ছে গিয়ে সব জায়গাটাতে যাবে। গণমাধ্যম সরকারের শত্রু না, সরকারও গণমাধ্যমের শত্রু না। জাস্ট এই জিনিসটা যদি আমরা প্রত্যেকের জায়গাটা থেকে বুঝি, তাহলে আমার মনে হয় যে সবার জন্য প্রত্যেকের কাজ করাটা তুলনামূলকভাবে সহজ হবে। অনেক ধন্যবাদ জনাব নোমান মোহাম্মদ, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের পর্বটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।